আজও জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসছে রাজনৈতিক দলগুলো এবং এই বৈঠকে জামাত ইসলামীর অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের অসমাপ্ত আলোচনা শুরু হয়। ঐক্যমত্য কমিশনের ওই বৈঠকে 29টি রাজনৈতিক দল যোগ দেয়, তবে যোগ দেয়নি জামাত ইসলামী। বিএনপি থেকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অংশ নেন। আর আস্থা ভোট অর্থ বিল বাদে সংসদে স্বাধীনভাবে এমপিদের ভোটাধিকার এবং 100 নারী আসন নিয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। গুমের শিকার ব্যক্তিরা অপহরণ কিংবা নিখোঁজ হয়েছেন এমন কোনো জিডি বা মামলা নেওয়া হতো না থানায়। নেওয়া হলেও সেখানে প্রশাসনের কারো নাম রাখা হতো না। গুমের মতো অপরাধের সমস্ত চিহ্ন মুছে ফেলতে এমন কাঠামো গঠন করেছিল আওয়ামী লীগ সরকার। 2010 সাল থেকে ধারাবাহিকভাবে 1 দশক ধরে বিরোধী মতের ব্যক্তিদের গুম করেছে তারা, যার শিকার বিএনপি এবং জামাত শিবিরের সাথে সম্পৃক্তরা সবচাইতে বেশি। গুম সংক্রান্ত কমিশনের দ্বিতীয় ইন্টারিম প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মোহন ইসলামের প্রতিবেদন। টিভিরাই বলে তোমার বউ প্রতিদিন এসে 4-5 ঘন্টা করে কান্না করতো, মনে হচ্ছে ওয়াল ভেঙে যাবে। তখন তারে বললাম যদি র্যাব পুলিশ টিভিরা নিয়ে থাকে, অনেক সময় গুম করার ইচ্ছা না থাকলেও জিডি করলে গুম করে ফেলায়। আপনারা অবশ্যই খুঁজে দেখেন। আইন শৃঙ্খলা বাহিনীর গোপন বন্দিশালা থেকে মুক্তির পর গুম সংক্রান্ত কমিশনের কাছে এমন জবানবন্দি দেন এক ভুক্তভোগী, যিনি গুমের শিকার হলেও থানায় কোনো মামলা বা জিডি নেই নিখোঁজের। আওয়ামী শাসনামলে গুম সংক্রান্ত 1800-র অধিক অভিযোগ পেয়েছে কমিশন, যার 253টির নথিভুক্ত মামলা পেয়েছে তারা। সম্প্রতি কমিশনের দ্বিতীয় ইন্টারিম প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরকারি নথিপত্রের অভাবে দীর্ঘদিন ধরে জোরপূর্বক গুমের ঘটনা প্রমাণে বাধা তৈরি করে আসছে, যা আমলাতান্ত্রিক জটিলতা নয়, বরং ইচ্ছাকৃতভাবে তৈরি একটি ব্যবস্থা। রিপোর্টে ভুক্তভোগীদের জবানবন্দি তুলে ধরা হয়। এর মধ্যে একটি ঘটনা উল্লেখ করে বলা হয়, 2016 সালে 23 বছরের এক কিশোরকে তুলে নেয় পুলিশ। তাকে 17 দিন ধরে জোরপূর্বক গুম করে রাখা হয়। তার পরিবারের সদস্যরা থানায় গেলে জিডি নিতে অপারগতা জানান পুলিশ। অনেক চাপাচাপির পর ওসি বলেন প্রশাসনের নামে জিডি করা যাবে না। প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা বা জিডি না নেওয়ার প্রবণতা এখনও আছে বলে বলা হয় প্রতিবেদনে। সপ্তাহ বা মাস গোপনে আটক রাখার পর মিথ্যা অভিযোগের আওতায় পুনরায় আইনি ব্যবস্থায় আনা হতো অনেক ভুক্তভোগীকে। আইন প্রয়োগকারী সংস্থা দাবি করত যে তারা আগের দিনই তাদের গ্রেপ্তার করেছে এবং তাদের ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করত, যেখানে ভুয়া কিছু প্রমাণ তুলে ধরা হয়। তোমাকে কিন্তু এখন কোর্টে দিয়ে দিব। তুমি যদি ম্যাজিস্ট্রেট বা জজের সামনে বলো যে তুমি 3 মাস আগে অ্যারেস্ট হয়েছো, তাহলে কিন্তু তোমাকে আরো 5টি মামলা দিয়ে দিব। তো তুমি বলবা যে আজকেই গ্রেপ্তার হয়েছি। কমিশনের প্রতিবেদনে বলা হয়, 2010 সাল থেকে 1 দশক ধরে সরকার বিরোধী মতের ব্যক্তিদের গুম করেছে, যার মধ্যে 2017 সালে সবচেয়ে বেশি গুমের ঘটনা ঘটেছে। আর ছাত্র, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিসহ নানা শ্রেণী পেশার মানুষ গুমের শিকার হয়েছেন। বিশেষ করে বিএনপি ও জামাত শিবিরের সঙ্গে সম্পৃক্তরা বেশি গুমের শিকার হয়েছেন। তবে আওয়ামী লীগের নিজেদের লোকও গুমের শিকার হয়েছে বলে উঠে এসেছে প্রতিবেদনে। তারা বুঝাই দিল আমার সম্বন্ধে সব জানে, আমি বিএনপি করি, ম্যাডামের সাথে চলি, এগুলো সবই তারা জানে। ওরা জিজ্ঞেস করে আপনি আমাদেরকে বলেন আপনি বেগম খালেদা জিয়ার জন্য কি করতেন। উত্তরে বলি আমি পার্টি করি, আমাকে যখন যে কাজ দেওয়া হয় আমি সে কাজ ফলো করি। ওরা জিজ্ঞেস করছে ওনার সেফটি সিকিউরিটিতে কোন কোন দেশ ইনভলভ, কারা তাকে সহযোগিতা করছে। আমি বলছি আমি জানি না। তো যখন বলছি জানি না, তখন বলল আপনি এমবেসিগুলোতে যেতেন, এমবেসি থেকে গিফট আসতো, উনি গিফট দিত, উত্তর না দিলে হাতুড়ি দিয়ে পেটাতো, আরো নানাভাবে নির্যাতন করতো। এভাবে চলতো দিনের পর দিন। ডিজিএফআই, র্যাব, সিটিডিসি, ডিবি সব সংস্থাই গুমের কাজে জড়িত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করে আরও বলা হয়, সংস্থাগুলো নিজেদের মধ্যে সমন্বয় করে কাজ করত। আর সামরিক বনাম পুলিশের কাজ আলাদা হলেও ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া এক ছিল। উভয় ক্ষেত্রে রাজনৈতিক তথ্যের উপর জোর দেওয়া হতো, যাতে প্রমাণ হয় আওয়ামী লীগ সরকার বলপূর্বক গুমের ব্যবস্থা একটি স্পষ্ট রাজনৈতিক বাধ্যবাধকতা দিয়ে তৈরি করা হয়েছিল বলে উল্লেখ করা হয় কমিশনের প্রতিবেদনে।
সবশেষ যাদের ছেড়ে দেওয়া হতো তাদের মিডিয়ার মাধ্যমে সামাজিক হেনস্থা করে মিথ্যা অভিযোগে আইনের আওতায় আনা হতো বলে তথ্য উঠে এসেছে গুম সংক্রান্ত কমিশনের প্রতিবেদনে। মোহন ইসলাম, ৭১, ঢাকা। ওদিকে অপহরণ এবং গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহেলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং এর আগে গেল 15 এপ্রিল তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 তাকে গ্রেপ্তারে গিয়ে কারাগারে পাঠায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঠিক এই মুহূর্তে আছেন সহকর্মী সৈকত সাদিক, যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। সৈকত, শুরুতে এই মামলাটা নিয়ে বলবেন, শুনানি কখন শুরু হতে পারে? এছাড়া ট্রাইব্যুনাল 1, ট্রাইব্যুনাল 2, দুটো ট্রাইব্যুনালের কথাও আমরা জানি। গতকাল ট্রাইব্যুনাল 2 কাজ শুরু করেছে, সেই তথ্য জানাচ্ছিলেন। সেই হিসেবে আজ ট্রাইব্যুনালে কি কি কার্যক্রম রয়েছে সেটা একবার একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে সৈকত। মোহাম্মদ সোহাইল আপনারা অনেকেই সবাই চিনেন যে আওয়ামী লীগ সরকার আমলে র্যাবের মিডিয়া উইং বা পরিচালকের দায়িত্বে ছিলেন সোহাইল। এবং সোহাইল তখন এই আওয়ামী লীগ সরকার আমলের গুম খুনের যে ঘটনাগুলো হয়েছিল সেই ঘটনার একটি উল্লেখযোগ্য ঘটনা 2012 সালের রাজধানী এমন অভিযোগ সোহাইলকে গত 15 এপ্রিল গ্রেপ্তারের পরে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় এবং ট্রাইব্যুনালে তাকে গ্রেপ্তার দেখানোর পরেই তাকে কারাগারে পাঠানো হয় এবং আজকে শুনানির দিন ধার্য রয়েছে। সকাল 10টায় তাকে নিয়ে আসা হয়েছে। এর পাশাপাশি আরও 2 জন পুলিশ সদস্যকে নিয়ে আসা হয়েছে। একজন ইশতিয়াক, জুলাই আন্দোলনের সময় যখন বৈষম্য বিরোধী আন্দোলন পুরোদমে চলছিল তখন ছাত্র জনতা কোথায় আন্দোলন করছে, কোথায় তারা সমবেত হয়েছে সেই বিষয়গুলো ড্রোনের মাধ্যমে চিহ্নিত করে এবং সেইগুলো পুলিশকে এবং ছাত্রলীগকে পাঠাতো এই পুলিশ সদস্য ইশতিয়াক। এবং তার বিরুদ্ধে অভিযোগে তাকে গ্রেপ্তার করার পরে কিন্তু তাকেও আজকে নিয়ে আসা হয়েছে। এর পাশাপাশি আরেকজনকে নিয়ে আসা হয়েছে এডিসি মইনুল, তার বিরুদ্ধেও মিরপুরের এই জুলাই আন্দোলনের ঘটনায় অভিযোগ রয়েছে। এবং 3 সদস্যকে আনার পরেই ট্রাইব্যুনালে যে হাজতখানা সেখানেই রাখা হয়েছে এবং হয়তো 11:30 কিংবা 12:15 দিকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এদের বিষয়ে শুনানি হবে এবং সোহাইলের বিরুদ্ধে কি হবে, তার মামলার তদন্ত প্রতিবেদনের জন্য সময় কতদিন দেয়া হবে সে বিষয়গুলো আজকে শুনানিতে তুলে ধরা হবে। আপনি জানেন যে কালকে ট্রাইব্যুনাল 2-এর 3 বিচারপতিকে সম্বর্ধনার মধ্য দিয়ে যে তাদের কার্যক্রম শুরু হয়েছে সেটা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছিলেন এবং তখনও তিনি গুমের বিষয়টি তুলে এনেছিলেন যে গত 17 বছর আওয়ামী লীগ সরকার তাদের বিরোধী শক্তিকে যারাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এই গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল, সেই গুমের অনেক ঘটনায় কিন্তু ট্রাইব্যুনালে মামলা হয়েছে, অভিযোগ এসেছে। সেই বিষয়গুলো কিন্তু দ্রুত তারা শেষ করতে চান এবং এর জন্য ট্রাইব্যুনাল 2-এরও কার্যক্রম শুরু হয়েছে। যদিও আজকে ট্রাইব্যুনাল 2-এ কোনো মামলা নেই, আজকে ট্রাইব্যুনাল 1-এই এই র্যাবের মিডিয়া উইংয়ের যে প্রধান ছিলেন পরিচালক সোহাইল, তিনি সহ অন্য যে 2 পুলিশ সদস্য নিয়ে আসা হয়েছে তাদের ব্যাপারে যে শুনানিগুলো হবে এবং সেই শুনানির সর্বশেষ আপডেট কিন্তু আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। রাকিব, এখন পর্যন্ত হচ্ছে এই পর্যন্ত ট্রাইব্যুনালের সর্বশেষ। জি, অনেক ধন্যবাদ সৈকত সাদিক, অনেকগুলো তথ্য তো জেনে নিলাম। নিশ্চয়ই পরবর্তীতে আরও বিস্তারিত আপডেট এলে সেগুলো জানার সুযোগ হবে আপনার কাছ থেকে। আমাদের সঙ্গে সৈকত সাদিক যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে। রাজধানীর গুলশানে হলে আর্টিজান বেকারিতে আলোচিত সন্ত্রাসী হামলা মামলায় 7 জনকে মৃত্যু কারাদণ্ডাদেশ দিয়ে হাইকোর্টে দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয়েছে। মঙ্গলবার 229 পৃষ্ঠার এই রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। 2023 সালের 30 অক্টোবর বিচারপতি শহীদুল করিম এবং বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ সোমবার আসামিদের আপিল এবং জেল আপিল এবং ডেথ রেফারেন্স খারিজ করে ওই রায় দিয়েছিলেন। 2016 সালের 1 জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালিয়ে বিদেশি নাগরিক সহ 20 জনকে হত্যা করা হয়। সন্ত্রাসীদের গুলিতে নিহত হন 2 পুলিশ কর্মকর্তা ও পরে কমান্ডো অভিযানে নিহত হন 5 জঙ্গি। এই ঘটনায় মামলায় 2019 সালের 27 নভেম্বর ঢাকা সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মজিবুর রহমান একজনকে খালাস দিয়ে 7 জনের মৃত্যুদণ্ডাদেশ দেন। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বিক্রির কথা শুনেছেন, হয়তোবা না। গণঅভ্যুত্থানে হত্যা মামলার পলাতক আসামিদের জন্য এমন উদ্যোগ নিয়েছিলেন একজন প্রতারক। চড়া মূল্যে বিক্রিও করেছেন 396টি অ্যাকাউন্ট, তবে শেষ রক্ষা হলো না। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা।
মোবাইল সিম ব্যবহার করে অপকর্ম করলে থেকে যায় ধরা পড়ার সম্ভাবনা। লোকেশন ট্র্যাক করে অপরাধীকে আটক করতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই অবস্থান গোপন রাখতে ব্যবহার করা হয় হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। 24-এর গণঅভ্যুত্থানে হত্যা মামলার পলাতক আসামি ও শীর্ষ সন্ত্রাসীদের বাঁচাতে এমন উদ্যোগ নেয় ভিওআইপি ব্যবসায়ী মুজিবুল হক। তাকে গ্রেফতারে সম্প্রতি মোহাম্মদপুরের চানমিয়া হাউজিংয়ের একটি বাসায় যৌথ অভিযান চালায় বিটিআরসি ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 2-এর সদস্যরা। এ সময় চক্রের মূল হোতা মুজিবুল হক ও তার সহযোগী আরাফাতকে আটক করা হয়। জব্দ করা হয় 5টি বায়োমেট্রিক ডিভাইস, 396টি সিম কার্ড সহ কয়েকটি ল্যাপটপ ও মোবাইল ফোন। বাংলাদেশে যে সকল মোবাইল অপারেটর রয়েছেন সেই বিভিন্ন মোবাইল অপারেটরের সিমগুলোর এগেনস্টে তারা হোয়াটসঅ্যাপ ইনস্টল করে বিক্রি করতো। এই ক্ষেত্রে আপনার লোকেশন যেমন ট্রেস করা সম্ভব হবে না, আপনি কোথায় আছেন এটাও জানা সম্ভব হবে না, বাট এই নাম্বারটি দিয়ে আপনি যে কোনো জায়গায় বিশ্বের, বাংলাদেশের এবং বিশ্বের যে কোনো জায়গায় কমিউনিকেশন করতে পারছেন। জিজ্ঞাসাবাদে তারা জানায় অনেক টাকার বিনিময়ে পলাতক নেতাদের কাছে 396টি সিম থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বিক্রি করেছে তারা। এজন্য নামে বেনামে এবং নিজেদের নামেও সিমগুলো নিজেরাই তৈরি করত চক্রটি। সিমগুলো তারা বিভিন্ন ছদ্মনামে অন্যের এনআইডি ব্যবহার করে এই সিমগুলো তারা উত্তোলন করেছে। 5 আগস্ট পরবর্তী যে মামলাগুলো হয়েছে, এই মামলার যে সকল আসামি এবং শীর্ষ সন্ত্রাসী যারা আছে তাদের কাছে এই সিমগুলো বিপরীতে হোয়াটসঅ্যাপ অ্যাপস ইনস্টল করে হোয়াটসঅ্যাপ নাম্বারটি ব্যবহারের সুযোগ করে দিত। চক্রটির থেকে হোয়াটসঅ্যাপ ক্রেতাদের তথ্য সংগ্রহ করছে সংস্থাটি। তারা ডিভাইস লোকেট যারা প্রযুক্তি বুঝে না। নিবিড় সাহা, 71, ঢাকা। দেশ জুড়ে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী 3 দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একই সাথে পার্বত্য অঞ্চলে ভূমিধসের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তীব্র গরমের পর গেল 15 জুনের পর থেকে দেশ জুড়ে বিভাগীয় সহ সারা দেশে শুরু হয়েছে ছোট থেকে মাঝারি বৃষ্টি এবং এই ধারাবাহিকতায় আগামী 3 দিনের জন্য দেশ জুড়ে ভারী বর্ষণের সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়াবিদরা। ওদিকে আজও রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে, কোথাও ভারী আবার কোথাও গুঁড়ি গুঁড়ি। আবহাওয়া দপ্তর বলছে রাজশাহী, রংপুর, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতটা এই মাস জুড়েই হবে এবং আমরা তো আগামী 72 ঘন্টার জন্য সকল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং এই বৃষ্টিপাতের ফলে কোথাও কোথাও চট্টগ্রাম পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম মহানগর, খুলনা, ঢাকা এইসব অঞ্চলে বিশেষ করে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। আমরা ভারী বর্ষণের সতর্কবার্তায় সেটা উল্লেখ করেছি। দর্শক, সংবাদ সংযোগের শুরুতে জানাচ্ছিলাম যে আজও ঐক্যমত্য কমিশনের বৈঠক হবে এবং সেখানে রাজনৈতিক দলগুলো উপস্থিত থাকবেন। আমরা বাকি আপডেটটা জানতে চাই সহকর্মী মোহন ইসলামের কাছ থেকে। মোহন, গতকালও আপনি আসলে বৈঠকটা ফলো করেছিলেন এবং আপনার কাছ থেকে ক্ষণে ক্ষণে আমরা আপডেট পাচ্ছিলাম এবং দিন শেষে প্রতিবেদন দেখেছিলাম এবং আজকেও সেই বৈঠকটি হচ্ছে। একটু ধারণা দেবেন, গতকাল তো জামাত ইসলামী ছিল না, আজকে তারা উপস্থিত হয়েছেন কিনা, মোট কতগুলো রাজনৈতিক দল আসলে বৈঠকে অংশ নিচ্ছে এবং আজকের এজেন্ডাগুলো আসলে কি হতে পারে? রাকিব, প্রথমেই বলি যে গতকাল যে বিষয়টি সব থেকে আলোচিত ছিল জামায়াতে ইসলামের অনুপস্থিতি, সেই বিষয়টা আজকে কাটিয়ে জামায়াতে ইসলামের একজন প্রতিনিধি অর্থাৎ নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের তিনি কিন্তু এসে পৌঁছেছেন এখানে এবং যেমনটা বলছিলাম যে অন্যান্য দিনের মতোই আসলে আজকে 30টি দলের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের থাকার কথা রয়েছে এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে নেতারা আসা শুরু করেছেন। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির নাহিদ ইসলাম, যিনি আহ্বায়ক, তাকে আমরা আসতে দেখেছি। আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক সমমনা প্রগতিশীল রাজনৈতিক দলে যে নেতারা রয়েছেন, বিশেষ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক থেকে শুরু করে এই ধারা যারা আছেন তাদেরকে আমরা দেখেছি যে এই মাত্র
যে ফরেন সার্ভিস একাডেমির যে মিলনায়তনে বৈঠকটি হচ্ছে সেখানে আসতে। এবং রাকিব, আপনি জিজ্ঞেস করছিলেন যে কোন এজেন্ডা নিয়ে আজকে আলোচনা হবে। আমরা যতটুকু জানি বা তাদের থেকে জানতে পেরেছি যে গতকালকের কয়েকটি অমীমাংসিত বিষয় রয়েছিল, যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। বিশেষ করে নারী আসন সংখ্যা 100-র বিষয়ে সবাই একমত হয়েছিল, কিন্তু কোন বিষয়ে আসলে মানে কোন জায়গা থেকে, অর্থাৎ সেটা কি নির্বাচিত হবে নাকি দলগুলো নিজেদের থেকে মনোনীত করার পরে তারা সংসদে যাবে, সেই বিষয়গুলো প্রক্রিয়াটা আসলে নির্ধারণ করা হবে। পাশাপাশি নির্ধারণ করা হবে যে উচ্চকক্ষের বিষয়ে তারা একমত, তবে উচ্চকক্ষের বিষয়ে তারা একমত, তবে উচ্চকক্ষ কোন প্রক্রিয়া হবে সেই বিষয়টাতে সবাই আসলে আজকে আলোচনা করবে। এবং প্রধান বিচারপতি নিয়োগের যে বিদ্যমান প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বাতিলের পক্ষে সবাই, কিন্তু কোন প্রক্রিয়ায় সেটা হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। মোটা থেকে বলতে গেলে যে নেতারা আসছেন, রাকিব, একটু পরে বৈঠক হয়তো শুরু হবে। ধন্যবাদ মোহন। বোঝা যাচ্ছে আজ খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। গতকাল 20টি রাজনৈতিক দল মতো ছিল, আজকে 29টি রাজনৈতিক দল, এবং নিশ্চয়ই সেই আলোচনাগুলো ধাপে ধাপে আপনার মাধ্যমে জানতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মোহন ইসলাম যুক্ত হয়েছিলেন ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে। ঐক্যমত্য কমিশনের যে বৈঠকটি অনুষ্ঠিত হবে তার আপডেট আমাদেরকে জানাচ্ছিলেন। এর আগে দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ার দাবিতে আজও নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, গতকাল আমরা আসলে একইভাবে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাওয়ানোর দাবিতে তার সমর্থকদের বিক্ষোভ করতে দেখেছি। পরবর্তীতে ইশরাক সেখানে এসেছিলেন, কথা বলেছিলেন, এরপর সে আন্দোলন কিছুটা কমেছিল। আজও ইশরাক উপস্থিত হতে পারে কিনা, এবং যারা আসলে কর্মসূচি করছেন তারা মূলত কি বলছেন আসলে? তারা এখানে সকাল থেকে এসে দাবি করছেন যে ইশরাক, জনতার মেয়র ইশরাককে কেন হচ্ছে যে শপথ নেওয়া হবে না সেই বিষয়ে তারা আন্দোলন করছেন। তারা দাবি করছেন যে উচ্চ আদালত থেকে রায় পাওয়ার পর এবং নির্বাচন কমিশন থেকে গ্যাজেট পাওয়ার পরও কেন ইশরাক হোসেনকে শপথ পড়ানো হবে না, এতে সরকারের আসলে কোনো অন্য ধরনের উদ্দেশ্য আছে কিনা, সেই উদ্দেশ্য তারা চরিতার্থ করতে দিবে না, এমন ধরনের কথা বলছেন তারা। এখানে স্থানীয় সরকার যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং উপদেষ্টা মাহফুজ আলম তাদেরকে পদত্যাগ করার দাবি করছেন এবং তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছেন যে ইশরাককে যদি শপথ পড়তে না দেওয়া হয় তাহলে তাদের এই আন্দোলন চলমান হবে এবং আরো কঠোর হবে। আমি রাকিব আপনাকে জানিয়ে রাখি যে এখানে গতকালকে কিন্তু ইশরাক এই নগর ভবনে এসে ওয়ার্ড সচিবদের সাথে এবং স্থানীয় বিভিন্ন যে সাবেক কাউন্সিলর আছে তাদের সাথে একটি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন যে এখন থেকে যে ওয়ার্ড কাউন্সিলর অফিসগুলো আছে সেগুলো নিয়মিত কাজ করবে। মানুষের যেসব নাগরিক সেবা, জন্ম এবং মৃত্যু সনদ এবং চারিত্রিক সনদ সহ যেসব নাগরিক সেবা আছে সেই নাগরিক সেবাগুলো নিয়মিত দিতে হবে। এবং সবার বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে ভেতরে ইশরাক এরকম নির্দেশনা দিয়েছেন যে প্রতিটি ওয়ার্ডে 5 সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়ার জন্য। সেই কমিটির মাধ্যমেই এই ওয়ার্ডগুলো পরিচালিত হবে, এই ওয়ার্ডের যে নাগরিক সেবাগুলো সেগুলো দেয়া হবে। এবং আজকে আমরা একই ধরনের তথ্য পাচ্ছি যে আজকেও দক্ষিণ সিটি কর্পোরেশনের যে 75টি ওয়ার্ড আছে সেই 75টি ওয়ার্ডের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের সাথে, প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের সাথে তিনি কথা বলবেন এবং ওয়ার্ডের যে সচিবরা আছেন তাদের সাথেও তিনি বৈঠক করার কথা রয়েছে। গতকালকে কিন্তু তিনি বৈঠকটা করেছেন এবং সেখানে অনেক কর্মকর্তা কর্মচারী এবং অনেক ওয়ার্ড কাউন্সিলর সেই বৈঠকে অংশ নিয়েছেন।
এবং তারই ধারাবাহিকতায় আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই চত্বরে ইশরাকের সমর্থকরা সে আন্দোলন করছে। তাদের একটাই দাবি যে উচ্চ আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশ পরও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কেন মেয়র নির্বাচিত বা মেয়র হিসাবে শপথ গ্রহণ করা হবে না সেই বিষয়ে তারা জবাব চান। এবং আপনি নিশ্চয় আছেন এখানে। ষষ্ঠ দিনের মতন হামলার পাল্টা হামলায় উত্তাল ইরান ইসরায়েল। একই সাথে প্রতিপক্ষের আকাশসীমা নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করেছে দুটো দেশই। ওদিকে পাল্টাপাল্টি হামলার মাঝে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের এই বার্তার পর যুদ্ধ শুরু হয়ে গেল বলে ঘোষণা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। ইরান ইসরায়েল সংঘাত বন্ধের কোনো লক্ষণ নেই। বুধবার সকাল থেকেই ইসরায়েলে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আইআরজিসি এক বিবৃতিতে জানায় তারা প্রথম প্রজন্মের ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের অধিকৃত অঞ্চলে আঘাত হানে। এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ঢাল ভেদ করতে সক্ষম হয়েছে। আইআরজিসি আরও জানিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করেছে ইরান অধিকৃত অঞ্চলের আকাশসীমার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এই হামলার প্রতিক্রিয়ায় তেল আবিব জানিয়েছে তারা তেহরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইরানি সেনাবাহিনীর ঘাঁটিতে বিমান হামলা চালাতে যাচ্ছে। হামলার আগে বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে ইরানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ইসরায়েল দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে। এছাড়া তেহরানের নিকটে খোঁজির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেন্দ্রেও আঘাত হানা হয়। এর মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ট্রাম্প এক পোস্টে বলেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যুক্তরাষ্ট্র চাইলেই হত্যা করতে পারে। এদিকে ট্রাম্পের এই হুমকির পর যুদ্ধ শুরু হলো বলে ঘোষণা দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন ইরান কখনোই আপোস করবে না। ইরান ইসরায়েলের আক্রমণের কঠোর প্রতিশোধ নেবে বলে জানান খামেনি। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের কারণে আগামী শুক্রবার পর্যন্ত জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ থাকবে। মনিরুজ্জামান বাবু, একাত্তর। ওদিকে ইরান আর ইসরায়েলের এই সংঘাত নিয়ে প্রথমবারের মতন মুখ খুললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বলেছেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে হঠাৎ উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় গভীরভাবে উদ্বিগ্ন চীন। শি জিনপিং বলেন চীন অন্য কোনো দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনকারী যে কোনো কর্মকাণ্ডের বিরোধিতা করে। বলেন সামরিক সংঘাত কোনো সমস্যার সমাধান নয়। সব পক্ষকে যত দ্রুত সম্ভব এই সংঘাত প্রশমনে কাজ করার আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট। শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীন সব পক্ষের সাথে কাজ করতে প্রস্তুত বলেও জানান তিনি। কাজাখস্তানের রাজধানী আস্তানায় উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাফকাত মিরজিয়েভের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শি জিনপিং। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনো ইরান ইসরায়েল হামলায় জোরালো সমর্থন জানাচ্ছেন, আবার কখনো এই অবস্থান থেকে দূরে সরে যাচ্ছেন। এই যে দ্বিধাদ্বন্দ্ব তার অবস্থানকে অস্পষ্ট করে তুলেছে। ওদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে হামলা চালানো হচ্ছে। প্রশ্ন হলো সংঘাত নিয়ে ট্রাম্প এখন কি সমাধান বেছে নেবেন। তবে বিশ্লেষকরা বলছেন এ বিষয়ে ট্রাম্পের সামনে 3টি পথ খোলা আছে। সেগুলো জানাচ্ছেন ঋতু সাহা। গেল বৃহস্পতিবার ইসরায়েল যখন প্রথম তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তখন ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেন আরও ভয়ঙ্কর হামলা আসবে। পরে তিনিই বলেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি হলো তার পছন্দের পথ, কিন্তু সেখানে পৌঁছাতে কখনো শক্তির প্রয়োগের হুমকি দিয়েছেন, কখনো বা জোর দিয়েছেন কূটনীতির দিকে। দীর্ঘদিন ধরে
নেতানিয়াহু ট্রাম্পকে সামরিক পথ বেছে নেওয়ার চাপ দিচ্ছেন। ইসরায়েল বিশ্বাস করে যুক্তরাষ্ট্রের কাছে এমন বাংকার ধ্বংসকারী বোমা আছে যা দিয়ে ইরানের ফর্দতে অবস্থিত ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস করা যাবে। এদিকে সংঘর্ষ বাড়ার সাথে সাথে রিপাবলিকানদের কাছ থেকে ট্রাম্পের ওপর ইরানের সরকার পরিবর্তনের চাপ বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প হয়তো এটাও ভাবছেন ইরান কিছুটা দুর্বল হয়ে গেলে আলোচনায় বসতে বাধ্য হবে। এছাড়া ইরান ইসরায়েল সংঘাত নিয়ে ট্রাম্পের সামনে যে দ্বিতীয় পথটি খোলা আছে সেটা হলো মধ্যস্থতা। ট্রাম্প বারবারই বলছেন ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত নয়, তবে সংঘাত বাড়লে সেটি ট্রাম্পের জন্য বড় ঝুঁকি নিয়ে আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নেতানিয়াহু বলছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলা চালালে সংঘাত বাড়বে না, বরং শেষটা এখানেই। তবে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন ট্রাম্প স্পষ্ট করে বলেছেন যে তিনি এমন হামলার বিপক্ষে। এদিকে ট্রাম্পের সামনে যেসব বড় রাজনৈতিক বিষয় ঘুরপাক খাচ্ছে তার একটি হলো তার দেশের অভ্যন্তরীণ সমর্থন। কংগ্রেসের বেশিরভাগ রিপাবলিকান সদস্য এখনও ইসরায়েলকে জোরালোভাবে সমর্থন করে। তবে ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনে থাকা মানুষ এখন ইসরায়েলকে সমর্থন করছে না। এতে তার উপর ইসরায়েলের আক্রমণাত্মক নীতি থেকে সরে আসার চাপ বাড়ছে। আর ট্রাম্পের কিছু মন্তব্যের মধ্যে দিয়ে এর ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। ঋতু সাহা, ৭১। ভারত সরকারের অপারেশন সিঁদুর বিষয়ে বিরোধী দলের যে আকুণ্ঠ সমর্থন পাওয়া গিয়েছিল, ইসরায়েল নীতি নিয়ে তেমনটা হলো না। ইসরায়েলের বিষয়ে মোদী সরকারের নমনীয় নীতির কঠোর সমালোচনা করেছে বিরোধী দলগুলো। কিন্তু মোদী কেন এতটা ইসরায়েল ঘেঁষা, জানাচ্ছেন আফসানা শাওন। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের মতোই স্পর্শকাতর ইসরায়েল ইরান যুদ্ধ। এই যুদ্ধে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা ভারতের। সরকারের তীব্র সমালোচনা করছে কংগ্রেসও। প্রধান বিরোধী দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ প্রত্যেকেই সরকারি মনোভাব ও ভূমিকার সমালোচনা করে বলেছেন, বিশ্বগুরু হতে গেলে সাহসী ও মানবিক হতে হয়। পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা নিয়ে ভারত তার চিরায়ত অবস্থান থেকে সরে এসেছে কিনা এমন প্রশ্নও তুলেছে বিরোধী শিবির। ইরানে ইসরায়েলের হামলার বিষয়ে প্রিয়াঙ্কা গান্ধী এক্সে লিখেছেন, ইসরায়েলের ইরান আক্রমণকে কার্যত সমর্থন করেছে ভারত। এই ভূমিকা ভারতের স্বাধীনতা সংগ্রাম ও সাংবিধানিক আদর্শের পরিপন্থী। সত্য ও অহিংসার পক্ষে নির্ভয়ে দাঁড়ানো এখন সময়ের দাবি। অতীতে বারবার ভারত সেই সাহস দেখিয়েছে। বৈশ্বিক নেতৃত্ব দিতে গেলে ভারতকে সেই মানবিক কণ্ঠস্বর ফিরিয়ে আনতে হবে। ইরানে ইসরায়েলের হামলার বিরুদ্ধে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO একটি বিবৃতি দিয়েছে। ভারত তার অংশীদার হয়নি। মোট 9 দেশের এই জোটে ইরান ও ভারত 2 দেশই আছে। তবে আলাদা একটি বিবৃতি দিয়েছে ভারত। বলা হয়েছে, আলোচনা ও কূটনৈতিক পদক্ষেপের মধ্য দিয়েই মীমাংসায় পৌঁছতে হবে। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ সেই মানসিকতার সমালোচনা করে বলেছেন, এই বিবৃতি অর্থহীন। বিবৃতিটি পড়লে মনে হয় যেন ইরান আক্রান্ত হলেও তাকে সংযম দেখাতে হবে। ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক দিন দিন উন্নত হচ্ছে। দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র, কৃষি, প্রযুক্তি, প্রতিরক্ষা সহ বিভিন্ন দিকে প্রসারিত হচ্ছে। সবচেয়ে বড় কথা, পাকিস্তানে হামলার সময় ইসরায়েলি প্রথম ভারতের আত্মরক্ষার অধিকারের কথা বলেছিল। এছাড়া ভারতের বিবেচনায় রয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ সম্পর্ক। আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের খোলাখুলি বিরোধিতা তাই মোদির ভারতের পক্ষে সম্ভব নয়। ভারতের কৌশলগত অবস্থান অনেক বেশি স্বার্থকেন্দ্রিক। একদিকে SCOর বিবৃতিতে সই না করে চীন, রাশিয়া, ইরান জোটের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখছে, আবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নষ্ট না করে আগামী দিনের বাণিজ্য ও নিরাপত্তার স্বার্থ অক্ষুণ্ণ রাখতে চাইছে। তবে এই ভারসাম্য কতদিন টিকবে তা নির্ভর করছে সংঘাত কতদূর গড়ায় তার উপর। আফসানা শাওন, ৭১। দেশে আবারও করোনা সংক্রমণ বাড়ায় আতঙ্কে পড়েছেন নারায়ণগঞ্জবাসী। তারা বলছেন, পরিস্থিতি ভয়াবহ হলে সমাধান কিভাবে আসবে সে ব্যাপারে এখনো কোনো পরিকল্পনা নেই। অথচ 2020 থেকে করোনা মহামারী শিল্পনগরী নারায়ণগঞ্জ ছিল হটস্পট। তবে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। হাবিবুর রহমানের তথ্য এবং ছবিতে বিস্তারিত। সম্প্রতি নারায়ণগঞ্জ 300 শয্যার হাসপাতালের করোনা ইউনিটে গিয়ে দেখা যায়, বেডের ওপর শুকানো হচ্ছে কাপড়, বাসা বেঁধেছে মাকড়সার জাল। কোনো কোনো বেডের যন্ত্রপাতি খুলে পড়েছে।
একইভাবে হাসপাতালের উঠানে লোকবলের অভাবে পড়ে আছে অ্যাম্বুলেন্স, যেগুলো মহামারীর সময় ভারত থেকে সহায়তা হিসেবে এসেছিল। আবারও বাড়ছে করোনা সংক্রমণ। জেলার সাধারণ বাসিন্দারা জানিয়েছেন, নারায়ণগঞ্জের পরিস্থিতি ভয়াবহ হলে কতটুকু সামর্থ্য বা যুগোপযোগী ব্যবস্থা নেওয়া যাবে তা নিয়ে সংশয় রয়েছে। পর্যাপ্ত এখনো কোনো ব্যবস্থা আমার কাছে মনে হয় না এখনো হচ্ছে। জনগণের ভিতরে আরো প্রচার প্রসার দরকার। আই থিঙ্ক সবার সেফ থাকা উচিত, ডেফিনেটলি মাস্ক পরা উচিত, তাদের ট্রিটমেন্টের ধারণা আরো ভালো করা উচিত। তবে হাসপাতালের তত্ত্বাবধায়ক জানিয়েছেন, কিছু কিছু বেডে সমস্যা রয়েছে, সেগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে। বাকিগুলোতে সাধারণ রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আইসিইউ চালানোর মতো কিন্তু আসলে জনবল নাই, যেটা আমরা চিঠি দিয়েছি 3 দিন আগে আমাদের মহাপরিচালক বরাবর, করোনা আইসিইউ বেড চালানোর জন্য পর্যাপ্ত জনবল যাতে এখানে আবার পুনরায় নিয়োগ দেওয়া হয়। হচ্ছে যে অ্যাম্বুলেন্স করোনাকালীন সময়ে আমরা একটা আইসিইউ অ্যাম্বুলেন্স পেয়েছিলাম, সেই অ্যাম্বুলেন্সটা আমার চলমান আছে। এরই মধ্যে জেলার 5 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং 2টি হাসপাতাল করোনা সংক্রমণের জন্য প্রস্তুত করছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। আর হচ্ছে মাস্ক ব্যবহারের উপর জোর দিচ্ছে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, বাইরে থেকে এসে ওয়াশ করে ঘরে ঢোকা। এখনকার যে ভ্যারিয়েন্ট আছে এটা রেসপিরেটরি ট্র্যাক্টের উপরে বেশি আক্রমণ করে। শুধুমাত্র মাস্ক পরিধান করে ভিড় এড়িয়ে এবং জনসমাগম এড়িয়ে আমরা কিন্তু এই রোগটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। 2020 সালে করোনা মহামারীতে নারায়ণগঞ্জ ছিল হটস্পট। বনশ্রী হালদার, 71। চট্টগ্রাম বন্দরের বহির্নগর এবং আশপাশের এলাকায় ডুবে থাকা 24টি জাহাজের কারণে অন্য জাহাজে চলাচলের ঝুঁকি বাড়ছে। বন্দর ব্যবহারকারীরা বলছেন, আপাতত ডুবে থাকা জাহাজগুলো চলাচলের কোনো সংকট না তৈরি করলেও ভবিষ্যতে ঝুঁকি তৈরির শঙ্কা রয়েছে। আর এ নিয়ে কর্তৃপক্ষ মনে করছে, ডুবন্ত জাহাজের জায়গা চিহ্নিত থাকার কারণে এখন বন্দর চ্যানেল দিয়ে জাহাজ চলাচলের কোনো ঝুঁকি নেই। প্রণবেশ চক্রবর্তী প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরের বহির্নগরে 1988 সালের 4 সেপ্টেম্বর ডুবে যায় পণ্যবাহী জাহাজ MV লিটা। 3 দশকের বেশি সময়েও উদ্ধার করা যায়নি জাহাজটি। 2002 সালের 3রা জুলাই ডুবে যায় C-1063 নামে BIWTCর একটি জাহাজ। এভাবে গত 50 বছরে চট্টগ্রাম বন্দরের বহির্নগর ও আশপাশে ডুবে আছে 24টি জাহাজ। চট্টগ্রাম বন্দরের বহির্নগর আলফা, ব্রাভো ও চার্লি অ্যাঙ্করেজ নামে 3টি অঞ্চলে বিভক্ত। এসব অঞ্চলে বাইরে থেকে আসা কন্টেনার ও কার্গোবাহী বড় জাহাজগুলো এসে নোঙর করে এবং লাইটার জাহাজে পণ্য খালাস করে। বন্দরের তথ্য অনুযায়ী ডুবে থাকা জাহাজগুলোর মধ্যে 7টি আলফা, একটি ব্রাভো ও একটি চার্লি অ্যাঙ্করেজে ডুবে আছে। বাকিগুলো আছে পতেঙ্গা ও পার্কি সৈকতের কাছাকাছি। আগামী দিনে জাহাজ চলাচল বাড়ার সাথে বহির্নগরে জাহাজ নোঙর করার সংখ্যাও বাড়বে। এছাড়া মাতারবাড়ি ডিপ সিপোর্ট, বে টার্মিনাল ও লালদিয়ারচর টার্মিনাল চালু হলে জাহাজ চলাচলে ডুবন্ত জাহাজগুলো ঝুঁকির কারণ হবে বলছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম থেকে বন্দর থেকে মাতারবাড়ি পর্যন্ত এই চ্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ। মাতারবাড়ি ডিপ সিপোর্ট হতে যাচ্ছে। চট্টগ্রাম বন্দরের যে আউটার এনকারেজ আছে সেখানেও অনেক সময় অনেক ঝুঁকি নিয়ে আমাদের জাহাজগুলি চলাচল করছে। আমরা যেটা মনে করছি, ডুবন্ত জাহাজগুলিকে অতি সত্বর উঠানোর ব্যবস্থা করা হোক এবং এই টোটাল চ্যানেলকে এটা ঝুঁকিমুক্ত করা হোক। বন্দর ব্যবহারকারীরা জানান, ডুবন্ত জাহাজগুলোর তথ্য চট্টগ্রাম বন্দরকে ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফি অর্গানাইজেশনকে জানাতে হয়। তারা এগুলো ম্যাপে চিহ্নিত করে, তাই এগুলো আন্তর্জাতিকভাবে চট্টগ্রাম বন্দরকে বিপজ্জনক বন্দর হিসেবে চিহ্নিত করে। যেহেতু আমাদের ইকুইপমেন্ট, নিজস্ব ইকুইপমেন্ট নাই, তাহলে আমাদের যে হাতে এখন যে সময়গুলো আছে, ধীরে ধীরে আমার মনে হয় এই জিনিসগুলোকে যদি আমরা এই আমাদের যে বন্দরের বিভিন্ন স্থানে যে আপনার বিভিন্ন সময় জাহাজগুলো ডুবে আছে সেগুলো যদি এখন থেকে আস্তে আস্তে ধীরে ধীরে যদি আমরা সরাই ফেলতে পারি, তাহলে আমাদের ভবিষ্যতে আমাদের এই দুশ্চিন্তাটা আমাদের মাথায় থাকবে না। অবশ্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, ডুবন্ত রেকগুলোর জায়গা চিহ্নিত থাকার কারণে এখন বন্দর চ্যানেল দিয়ে জাহাজ চলাচলে কোনো ঝুঁকি নেই। 20 বছর, 30 বছর, 40 বছর আগে ডুবে আছে, যেগুলো আসলে উত্তোলন করাটা অনেক বেশি ব্যয়সাধ্য। তো এবং এগুলা চ্যানেল বা জাহাজ চলাচলের জন্য ক্ষতির কোনো কারণ না। তাৎক্ষণিকভাবে যে রিমুভ করার প্রয়োজনীয়তা সেটা আমরা দেখি না। তারপরেও এই বিষয়গুলো আমাদের বিভিন্ন সার্ভে হচ্ছে। ওয়েলিংফোর্ড নামে একটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান এখানে বিভিন্ন সময় এই যে আমাদের রিভার স্টাডিগুলো করে, তাদের সুপারিশ অনুযায়ী আমরা এই কার্যক্রমগুলো হাতে নিই। বন্দর ঝুঁকিমুক্ত রাখতে ডুবন্ত জাহাজগুলো সরাতেও বিশেষ অ্যাকশন প্ল্যান জরুরি বলছেন বন্দর ব্যবহারকারীরা।
প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। নওগাঁ সাপাহারের ভারত সীমানায় টিকটক করতে গিয়ে বিএসএফ এর হাতে আটক 2 কলেজ ছাত্রকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত নিয়েছেন বিজিবি সদস্যরা। এরপর বিজিবি সদস্যরা তাদেরকে থানায় হস্তান্তরের পর পুলিশ মঙ্গলবার সকালে নওগাঁ আদালতে তুলে দেয়। এর আগে গেল সোমবার বিকেলে সাপাহারের বামনপাড়া ক্যাম্প এলাকায় সীমান্ত দেখতে গিয়ে ভারতের কাঁটা তারের বেড়া ধরে টিকটক ভিডিও এবং সেলফি তোলার সময় ভারতীয় বিএসএফ এর হাতে আটক হন ওই 2 কলেজ ছাত্র। এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল আজিজ বলেন, বিজিবির অভিযোগের ভিত্তিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নওগাঁ আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক তাদের জেল হাজতে প্রেরণ করেছেন।